দুর্গাপুরে বেড়ে ওঠা ছেলেটি ছোটবেলায় জেনেছিল যে সঙ্গীত শিল্পী হবে। ঠিক ৮ থেকে ১২ এই বয়সে তিনি তার আধ্যাত্মবোধ থেকে বুঝে নিয়েছিলেন কিংবদন্তির সঙ্গীত শিল্পী হবেন। শাহবাগে কাটিয়েছেন দীর্ঘ বছর। আমাদের সবার প্রিয় মানুষ পথিক নবী আছেন আমাদের সাথে। আমরা শুনব তার এই বোহেমিয়ান জীবনের গল্প, তার পাগল জীবনের গল্প, এবং একটি মানুষের আদ্যপান্ত জুড়ে যে সঙ্গীত থাকে, কথা, সুর এবং গান, তার সাথে নান্দনিক কণ্ঠের ছোঁয়া, এই প্রাকৃতিক পরিবেশে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঙ্গীতের কিংবদন্তি পথিক নবী। দাদা, এই যে সঙ্গীতের সাথে এত বছরের বসবাস, কি বলবেন আপনি? সুমি, আপনি একটা মানে সাংঘাতিক প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ এবং ৭১ টিভিকে ধন্যবাদ আমাকে কিছু কথা বলার এইরকম একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে দীর্ঘ সময়ের সঙ্গীতের সঙ্গে বসবাস, এই প্রশ্নটা মানে এই কথাটা, এটা কিন্তু একটা সাধারণ কথা না। মানে মানুষ নিজের সঙ্গে বসবাস করতে পারে না প্রথমত, সেখানে সঙ্গীতের সঙ্গে বসবাস করা এটা একটা স্বপ্নের মতো। আমাদের সামাজিকতায়, আমাদের জীবন ব্যবস্থায়, আমাদের বাস্তবতায় সঙ্গীতকে ধারণ করে বেঁচে থাকা এটা মানে একটা দুঃসাধ্য সাধনের মতো বিষয়। এবং এই দুঃসাধ্য সাধনের ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে একটা ব্যর্থ মানুষ আমি মনে করি। কারণ আমি যেভাবে নিজেকে দেখি, যেভাবে জীবনকে দেখি, যেভাবে মানুষের প্রতি মানুষের সম্পর্কের মূল্যায়ন করি, বা মানুষকে যেভাবে মূল্যায়ন করি, সম্পর্কগুলোকে যেভাবে মূল্যায়ন করি, সেই ব্যাপারগুলো আসলে আমার ব্যক্তিগতই থাকে। আমি প্রয়োগ করতে পারি না, খুব কম জায়গায় প্রয়োগ করতে পারি, বা প্রয়োগ করেও সফল হই খুব কম ক্ষেত্রেই। কারণ আমরা আসলে প্রকৃত অর্থে প্রত্যেকে আমরা নিজের আত্মার শব্দটাই শুনতে চাই, এটাই স্বাভাবিক। শিল্পী জীবনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা। তোমায় ডাকিছে মন মোর, বলতে কথা শুনতে পাও কি শুনতে পাও। তোমায় ডাকিছে মন মোর, বলতে কথা শুনতে পাও কি শুনতে পাও। চোখের দৃষ্টিকে কতবার বললাম সুন্দরী দেখো না। এই গানটা আসলে বিপ্লব চক্রবর্তীর গান। বিপ্লব দা আমরা যখন ক্যাম্পাসে তরুণ, আমরা ৯০-এর গণ আন্দোলন দিয়ে আমরা ঢুকলাম ক্যাম্পাসে ঢাকা ইউনিভার্সিটিতে, তখন ওনারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট প্লাস আমাদের সাথে সিনিয়র আর কি। তো মানুষ যে গান আমিও লিখতাম, তখনই আমি গান লিখতাম, কিন্তু সেরকম ওইরকম মানে গোছানো ওইরকম শৈল্পিক নৈপুণ্যতা সম্পন্ন গান হতো না প্রথম দিকে, কারোরই হয় না, এটা স্বাভাবিক। লিখতে লিখতে গান তৈরি হয়, হঠাৎ করে ভালো গান কেউ লিখতে পারে না। তো আমরা যখন আমরা যারা তরুণ ছিলাম, আমরা একটা অনেক বড় সার্কেল একসঙ্গে চলাফেরা করতাম। একদম বয়স আমাদের কম, তখন ১৯, ২০, ২২ এর মধ্যে আমরা সবাই। তো সেই সময় আমরা বিপ্লবদাকে দেখতাম যে বিপ্লবদা টিভি স্টেজ প্রোগ্রামে গান করছেন, যে গানগুলো না, আমি কোনোদিন রেডিওতে শুনি নাই, টিভিতে দেখি নাই। একদম নতুন একটা ব্যাপার, নতুন ধরনের কথা, নতুন ধরনের গান। তো মানে টিভিতে রেডিওতে যে গান গাওয়া হয় না, সে গান তো মঞ্চে মানুষ গায় না সাধারণত। কিন্তু একদম নিজস্বতা নিয়ে নতুন কথায়, নতুন সুরে, নতুনভাবে প্রেজেন্ট করছে একটা মানুষ স্টেজে। যে গানগুলো তিনি করছেন, সে গানগুলো টিভি রেডিওতে আমরা শুনি নাই, একদম নতুনভাবে। তখন আমরাও চিন্তা করলাম, আমরাও কয়েকজন ছিলাম, আমরা গান আমরা তখন চিন্তা করলাম যে এটা কি সম্ভব? আমরা তো গান লিখি, কিন্তু আমাদের গান তো আমরা শুরু করছি মাত্র লেখালেখি, কিন্তু বিপ্লবদা যেভাবে গান করেন, একদম মানে প্রতিষ্ঠানের বাইরেও অপ্রাতিষ্ঠানিকভাবে উনি একটা নিজস্বতা নিয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছেন অডিয়েন্সকে, এবং অডিয়েন্স সেটা মুগ্ধ হয়ে দেখছেন। সেই যে সময়টা, ওনার যে গানগুলো ছিল, এগুলো আমাদেরকে খুব প্রভাবিত করতো। সেই জায়গার থেকে এই গানটা করা। কিন্তু পরবর্তীতে আমি যখন গানটা করলাম,
চোখের দৃষ্টি, এই গানটা তখন আমি করলাম কি দাদার কথাটা ঠিক রাখলাম, সুরটাও ঠিক রাখলাম, বেসিক সুরটা ঠিক রাখলাম, রেখে মানে গায়কের যে প্রেজেন্টেশনগুলো বা অ্যাট্রাকশনগুলো মানুষকে আকৃষ্ট করার জন্য থ্রোয়িংগুলো বারগুলো এগুলো কিছুটা নিজস্ব স্টাইলে আমি পারফরমেন্স করেছি, মূল সুরটা ঠিক রেখে ইম্প্রোভাইজ করেছি। এবং এটা করেছি আমি দাদার জীবদ্দশাতে, দাদার সামনেই করেছি, উনি বেঁচে থাকতে ওনার সামনে আমি গানটা পরিবেশন করছি। এবং উনি বললো, প্রতীক তুমি গিয়েছো, আমি যেভাবে গানটা করতাম তুমি তার থেকে একটু আলাদাভাবে করেছো, কিন্তু তোমার সেই আলাদা ব্যাপারটা আমাকে ডিস্টার্ব করে নাই বা আমার চিন্তাকে ক্ষতিগ্রস্ত করে নাই বা বিচলিত করে নাই, আমার ভালোই লাগছে, তুমি এটা কীভাবে পারলা? তাই বললাম, দাদা আমি আপনারটাকে ঠিক রেখেই আপনার সঙ্গে আমাকে যুক্ত করেছি, আমার যে অ্যাটিটিউড, পারফর্মিং অ্যাটিটিউড, সেটাকে আমি আমার মতো করে গিয়েছি, আপনারই কথা আপনারই সুর, আমি আমার মতো করে গিয়েছি, আমি আপনার কোনো কিছু নষ্ট করি নাই, আমি যেটা যুক্ত করেছি এতেও আপনার কোনো পরিবেশ নষ্ট হয় নাই, বা আপনার কারণে আমি যে আমার যে পরিবেশ সেটাও আমি বিঘ্নিত হতে দেই নাই, আমিও আমার মতো স্বতন্ত্র থেকেছি, আপনাকেও আপনার মতো স্বতন্ত্র রেখে পারফরমেন্সটা ঠিকভাবে আমি করতে পেরেছি। এই ব্যাপারটা আসলে এটা এটা অনেক সময় লেগেছিল আমার। নতুন গান করছি, শুনবেন? তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল, তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল, বৃথা কোলা হলে ফোটে নীরবতার ফুল, বুঝলে তোমায় বুঝতে আমাকে একাকার সব একুল ওই অকুল, তোমায় বোঝো না বুঝলেও বোঝো ভুল। আবুল খায়ের মোহাম্মদ নুরুন নবী থেকে যখন পথিক নবী হয়ে উঠল, সেই পথিক নবীর জন্য কি নদীর কষ্ট হয়েছিল? নদীর কষ্ট তো নদী জানে, আমি তো জানি না, আমি আচ্ছা এইভাবে এইভাবে বলা কি ঠিক? সুমি বলেন, ও নদীর কি কষ্ট হচ্ছিল, আচ্ছা নদীর কি কষ্ট হচ্ছিল এই প্রশ্নের উত্তর আমি কি করে দিব? এই ধরনের প্রশ্ন করা ঠিক না। একটু নদী গানটা শুনি। সেটা 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 শোনা যায়, সেটা শোনা যায়, কিন্তু আবুল খায়ের মোহাম্মদ নুরুন নবী যখন পথিক নবী হয়ে গেল তখন কি নদীর কষ্ট হচ্ছিল কিনা, এই প্রশ্নটা এটা একটা অবান্তর প্রশ্ন আমার কাছে করা, এটা নদীকেই করতে হবে। নদীর ঠিকানা আমরা যেহেতু জানতে পারছি না, এখন আমরা পথিক নবী থেকে নদীর খোঁজ জানতে চাই। না না, নদীর ঠিকানা জেনে লাভ নাই, নদী আসলে এইভাবে বলা ঠিক না। এই গানটা শুধুমাত্র ওই রকম না, এই গানটা অন্যরকম একটা গান, তবে ওই বিষয়টা আছে, অবশ্যই আছে। তবে একটা অবাক বিষয় আছে আমার, সেটা হচ্ছে টিএসসির বারান্দায় আমি প্রত্যেকদিন কমপক্ষে 30 বার এই গানটা গাইতাম, মানে গড়ে ঘন্টায় 2 বার গাওয়া পড়তো আমার এই গানটা। এমনও হতো এই গানটা আমি কন্টিনিউ 4-5 বার গিয়েছি, 4-5 বার গাচ্ছি, একবার গাচ্ছি, যারা শুনছে তারা বলছে আবার গা, তো আবার গা, বা দাদা আরেকবার গান, বা ভাই আর একটু শোনান, আরেকবার শুনান, গানটা খুব ভালো লাগছে শুরুর দিকে। কিন্তু প্রথম যে 4 লাইন, আমার একটি নদী ছিল জানো না তো কেউ, নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ, এই লাইনটাই আমি কন্টিনিউ গিয়েছি 6 মাস। বাকি লাইনগুলো আসতে আমার সময় লেগেছিল, বাকি লাইনগুলো আসতে 6 মাস পরে এসেছিল। তারপরে যে 3-4 লাইন ওইটা আসতে আরও 6 মাস লেগেছিল। মানে একটা গান আমি 1 বছর ধরে লিখেছি, প্রথম 4 লাইন লিখলাম, তারপরে 6 মাস পরে লিখলাম আর 4 লাইন, আরও 6 মাস পরে গিয়ে লিখলাম 4 লাইন, মানে 3 জায়গায় এভাবে লেখা হলো, শুরু হলো, পুরো গানটা কমপ্লিট হলো। কিন্তু এই যে আমার একটা নদী ছিল জানলো না তো কেউ, নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ, এই গানটা, এই 4 লাইন আড্ডায় এতবার গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমি তো ঘুরে বেড়াতাম সারা বাংলাদেশ জুড়ে, যেখানে যেতাম গান তো অনেক রকম করতাম ওই সময়, আমার গান করতাম, সাইজের গান করতাম, শাহবাগের আড্ডার গান করতাম, বিপ্লবদার গান গাইতাম, জাহিদ ভাইয়ের গান গাইতাম, বা প্রচলিত যেগুলো গান শোনা ছিল রেডিও টিভিতে শুনে যেসব গান ছিল সেখান থেকে কিছু কিছু গান করতাম আড্ডাতে আর কি। কিন্তু যাই করি নাই করি, নদীর জল ছড়া কুল ছড়া এই গানটা আমাকে গাইতেই হতো। আমি তো এখনো শুনতে চাইছি। আচ্ছা গাবো, একটু কথাটা শেষ করি। তো
একদিন এরকম একটা ঘটনা আছে, আমি আমি তো সাধারণত চোখ বন্ধ করে গান করি, মানে চোখ খুলে গাইতে গেলে আমার সমস্যা হয়। কী কারণে? আমার তো একাডেমিক কোনো দক্ষতা নেই, যোগ্যতা তো নেই। আমি তো গান ওইভাবে একাডেমিকভাবে শিখিনি কখনো, গাইতে গাইতে গায়ক। জাজ শিল্পীরা এরকমই হ্যাঁ, হয়। তো আমাকে চোখ বন্ধ করে গান গাইতে হয় যখন যখন সুরের ব্যাপারগুলো খুব ক্রিটিক্যাল থাকে, বা মানে যন্ত্রসঙ্গীতের সঙ্গে একটা মানে খুব সেন্সিটিভ একটা সময় চলে, যখন ওই সময়টায় আমি আর চোখ খুলে রাখতে পারি না, চোখ বন্ধ করে দিয়ে মানে কোনোভাবেই একদম সূক্ষ্মভাবে গানটা গেয়ে ফেলি। গানটা যখন আবার স্বাভাবিকে চলে আসে, যখন আমার পারফরমেন্স শেষ হয়ে যায় বা বিরতি আসে, মিউজিশিয়ানরা যখন বাজাতে শুরু করে, তখন আমি আবার একটু চোখ খুলে দিই, ওদিক তাকাই। কিন্তু যখন আমার যে ভূমিকাটা থাকে, তখন আমাকে চোখটা বন্ধ করে গাইতে হয়, কারণ আমাকে ওই ভিতরে ডুবটা দিতে হয়, ওই ভিতর ডুব দিয়ে আমাকে গানটা গাইতে হয়। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। নদীর জল ছিল না, হো হো নদীর নদীর জল ছিল না, কুল ছিল না, ছিল শুধু ঢেউ। এইখানে এক নদী ছিল, জানলো না তো কেউ, আমার একটা নদী ছিল, জানলো না তো কেউ। আহা আহা এ হে হে, করছি কিন্তু। মাখি গিরা গরম তেল মে। হ্যাঁ, এটা একটা মাখিগিরা গরম তেল মে, এটাও একটি খুবই জনপ্রিয় গান। এটি আসলে বেসিক্যালি জেলখানারই গান, জেলের ভিতরে কয়েদিরা এই গানটা করে, ওই সূত্র ধরে আমাদের পাওয়া এই গানটা। এখানেও বিপ্লবদার একটা ভূমিকা আছে। আমরা বিপ্লবদার মুখে প্রথমে এই গানটা শুনি, তারপর থেকে আমরা জানি যে এটা একটা জেলখানার গান, বা এটা জেল কালচারের আর কি। এটা এই গানটার 2-3টা লাইন আছে, আচ্ছা গাচ্ছি, একটু কথা বলিনি গানটা সম্পর্কে। আমি যতদূর জেনেছি এটা অনেক পুরনো একটা হিন্দি ছবির গান, অনেক পুরনো। এবং এই ছবিটা আমি খুঁজে পাইনি, এই গানটাকে সার্চ দিলে শুধু আমারটাই চলে আসে। এখন সার্চ দিলে আমারটাই চলে আসে, কিন্তু কোন সিনেমায় এই গানটা ব্যবহার হয়েছিল সেটা বোঝা যাচ্ছে না, আমি খুঁজে বের করতে পারিনি এখনও। তবে এটা কোনো একটা হিন্দি সিনেমার গান এবং অনেক পুরনো সিনেমার গান। এবং সেটা ছিল আপনার এরকম, মানে যে জেলবন্দি কিছু কয়েদি যারা বিপ্লবী ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়, আন্দোলনকে কেন্দ্র করে একটা সিনেমার গান এটা। সেখানে কয়েদিরা গাচ্ছিল এই গানটা। এইভাবে গানটার একটা ইতিহাস আমি জেনেছি, কিন্তু আমিও কোনো চাক্ষুষ প্রমাণ, মানে কি আমি সিনেমাটাও খুঁজে বের করতে পারি নাই, এই গানটা যে প্লে হচ্ছে এটা আমি জানি না, কিন্তু মানুষ মুখে আমি শুনেছি যে এটা অনেক পুরনো একটা হিন্দি সিনেমার গান। যাই হোক, কিন্তু আমরা এটাকে সংগ্রহ বলে জানি, আমি ওইটাকে সংগ্রহ বলেই বলি। এটা কখনোই আমার গান না, এটা আমার কথাও না, সুরও না। আমি গাই। আপনার কণ্ঠে তুমুল জনপ্রিয়। আমার কণ্ঠে তুমুল জনপ্রিয় হয়েছে এই কারণে যে বলি যে আমি একটা গানের ভিতরে ঢুকে যেতে পারি। মানে আমি এই গানটা যখন করি তখন আমি অনেক রকম এনভায়রনমেন্টাল থিঙ্ক যোগ করি আমার গানের, আমার পারফর্মিং অ্যাটিটিউডে। আমি শুধুমাত্র একটা গদবাঁধা নিয়মে, তালে বা সুরে গানটা করি না। প্রত্যেকটা গানের, প্রত্যেকটা কথার একটা ভাষা আছে, বিষয় আছে। তো নদীর জলছনা কুলছনা গানটি যে ধ্যানে আমি গাবো, মাখিগা তো নিশ্চয়ই সে ধ্যানে আমি গাবো না। এনভায়রনমেন্টাল তো ব্যাপারটাই আলাদা সম্পূর্ণ। তো কিংবা আমার অন্য যে গান আছে, কে আমাকে ভালোবাসিবে, কে জানাবে শেষ বিদায়, এই যে গানটা, এটাও জনপ্রিয় গান। এই গানটার যে একটা ভাবার্থ, এই গানের ভাবার্থর সঙ্গে নিশিকালো মেঘ দেখে তো ভাবার্থ এক না। তো প্রত্যেকটা গানের ভাবার্থ একরকম, যেহেতু পারফরমেন্সের সময় ওই অ্যাটিটিউডটা দিতে হয়, শ্রোতা যেন বুঝতে পারে যে আমি একটা গান শুধু শুনছি না, দেখছিও না, একটা অনুভূতি, সে যেন অন্য একটা জগতে চলে যায়। তাকে একটা গান থেকে আরেকটা গানে যাওয়া মানে এক জগৎ থেকে তাকে আরেক জগতে নিয়ে যেতে হবে। এই ব্যাপারটা চিন্তা করে করতে হবে। এখন এই গান, এটা গবেষণার বিষয়, এটা নিজের জীবন দিয়ে, সময় দিয়ে, ব্যাপক অনুভূতি এবং অভিজ্ঞতার ভিতর দিয়ে এই পারফর্মিং অ্যাটিটিউডগুলো অর্জন করতে হবে। তা 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 না না তা 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 না না তা না না, দরিয়ার তুফানে তুই কাঁদিস নে, সামলে নেব সব এই পরাণে। এ মরুবুকে ফুল ফুটেছে, এ মরুবুকে ফুল ফুটেছে, তোর মিষ্টি ছোঁয়ার পহরে, নিশিকালো মেঘে দেখে বলিস নে তুই চড়বি না মোর
ডিঙ্গি নায়ে আহা নিশি কালো মেঘ দেখে বলিস নে তুই চড়বি না মোর ডিঙ্গি নায়ে। এই যে মানে আমার তো মনে হয় এখন যে কোনো কেউ ডিঙি নায় উঠে বসবে। রেকর্ডিং আর লাইভের ব্যাপার অন্যরকম, মুড সুরটা ঠিক থাকে কিন্তু পারফরমেন্সটা একদম একেবারে মানে অন্তর থেকে হ্যাঁ অন্তর থেকে দেহ মন আত্মা সব দিয়ে পারফরমেন্স করতে, কারণ অনেক মানুষের ভিতরে গান করার একটা অন্যরকম স্পিরিচুয়াল ব্যাপার আছে। আরে কে আমাকে ভালোবাসিবে, কে জানাবে শেষ বিদায় রে, আমি কাউকে ডাকি নাই, আমি তো কাউকে শুধাই নাই। আপনাকে এই কথাটি এখন মানে প্রসঙ্গ এসেই যায় যে আপনাকে কোনো মিডিয়ায় খুব বেশি দেখা যায় না, খোলা মঞ্চ আপনাকে ভীষণভাবে টানে। হ্যাঁ টানবি তো, মিডিয়া না, মিডিয়া টানে না, না মিডিয়া কাজ করি তো, মিডিয়ায় যাই মাঝে মধ্যে প্রোগ্রাম করি, বিভিন্ন চ্যানেলে তো করি, কিন্তু হয় কি আসলে মানুষ বুঝলে শোনার মানুষ পাবে, হ্যাঁ ব্যাপারটা কি না, এরকম? মিডিয়া থেকে মানুষ নেই, মিডিয়া তো মানুষই, মানুষ তো মিডিয়া চালায় তো মানুষরাই তো মিডিয়ার পিছনে, ক্যামেরার পিছনে না, বিহাইন্ড দ্য ক্যামেরা যত স্ট্রং হবে তত তো প্রোডাকশনটা এরকম হয়। তো সেরকম ওইটা একটা ব্যাপার যে আসলে ক্যামেরার পিছনে যারা থাকেন, যারা মিডিয়াকে যারা পরিচালিত করেন, মিডিয়ায় আমরা যা দেখি টিভি স্ক্রিনে, পর্দায়, সিনেমায়, তার সেগুলোকে যারা নির্মাণ করেন তাদের মস্তিষ্কের ক্রিয়াকর্মের বহিঃপ্রকাশিত আমরা দেখি, তাই না? সেক্ষেত্রে মিডিয়াকে তো আর ছোটো করে দেখার কিছুই নেই, প্রশ্নই ওঠে না। মিডিয়া একটা অনেক বড় ব্যাপার, মিডিয়ার সঙ্গে মিডিয়া নিজেই একটা জগৎ, এখন মিডিয়ার একটা অনেক বড় শক্তি, এবং মিডিয়ার যে ভূমিকা এটা আসলে এখন এটাকে কেউ যদি গুরুত্ব না দেয় সে নিজে বোকামি করবে। আসলে একটু ওইভাবে একটা সাদা পাখি আহা আমাকে ভাবায়, পাখি উড়িয়া 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 উড়িয়ার যায়, পাখি উড়িয়া 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 উড়িয়ার যায়, একটা সাদা পাখি আহা আমাকে ভাবায়। আপনার কাছে জানতে চাইবো যে বলা হয় শিল্পীকে তার গলা অনেক যত্নে রাখতে হয়, সেখানে আপনার জীবনধারা পুরো বোহেমিয়ান আমরা জানি, এবং আপনি নিজেও বলেন যে আমি এখনো বোহেমিয়ান, আগেও ছিলাম। এরপর শাহবাগে একেবারে মানে মাঠে থেকেছেন 16 বছর, এবং এক কাপড়ে বছরের পর বছর থেকেছেন, আরেকটা নষ্ট হলে আরেকটা পড়েছেন। তারপরে এই যে দরাজ কণ্ঠ, ভিতর থেকে উঠে আসা কণ্ঠ, এগুলো কিভাবে? এটা তো প্রকৃতির দান, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ আমি খুবই মানে একটা সময় খুবই অস্বাস্থ্যকর জীবনযাপন করেছি সঙ্গীতের জন্য আর কি, কণ্ঠের জন্য। অন্যান্য ব্যাপারগুলো আমি অস্বাস্থ্যকর কখনোই ছিলাম না, জীবনযাপন, খাওয়া দাওয়া, ঘুম নিদ্রা, আদার্স যেসব গোসল টোসল করা, এগুলো আমি যে কোনো মূল্যে হোক, যত কষ্ট করে হোক টাইমলি করতাম আমি। মানে হ্যাঁ, আমার জামা কাপড় ছিল না, অর্থনৈতিক ব্যাকআপ ছিল না, কারণ আমি তো বাড়ি থেকে চলে এসেছিলাম, ফ্যামিলি থেকে একটা সময়ের পর আমি বলছিলাম না বাবা আমি গান বাজনা করব, আমি যদি কিছু করতে পারি করব, না করতে পারলে এইভাবে আমি শেষ হয়ে যাবো, আমি তোমাদের কাউকে কোনো ডিস্টার্ব করবো না, আমাকে মাফ করে দাও, আমি গেলাম গে। এইভাবে আমি চলে আসলাম বাড়ি থেকে। আসার পর বাড়ি থেকে অর্থনৈতিক সাপোর্ট আমি আর নিতাম না, ভাই বোনরা আছে আমার ছোট, সবাই ওদের লেখাপড়া করতে, আমরা তো মধ্যবিত্ত কৃষক ঘর, আমার ফ্যামিলি কৃষক ফ্যামিলি, আমাদের জমি চাষবাস করে আমাদের লোকজন চাষবাস করতো, কাজের লোকজন চাষবাস করতো, বাবা দেখাশোনা করতেন। তো এইভাবে আমরা ছোটোবেলা আমাদের গ্রামটা কেটেছে, গ্রামের জীবন কেটেছে। পরে আমি ঢাকায় চলে আসলাম, আমার পরপর ছোটো অন্যান্য ভাই বোনগুলো চলে আসলো। অ্যানিওয়ে, তো আমি চিন্তা করলাম যে আমার অর্থনৈতিক সাপোর্ট যখন নাই, তো আমি এখন কী করতে পারি। আর সে সময়ের কথা বলছি, এখন গত 15-20 বছর হবে আর কি, 20-22 বছরের মতো, হ্যাঁ গত 20-22 বছর তো আর কোনো মানে ইয়ে নেই। আমি এখন সংসার, আমার প্রিয়তম স্ত্রী, সে আমাকে ভালোবেসে শাহবাগ থেকে তুলে এনেছিল তার বাড়িতে, এবং তার ভালোবাসা এবং তার টেক কেয়ারে আমি টিকে আছি। সে যদি অন্যরকম হতো আমার 12টা বেজে যেত। তো সে আমার চেয়ে শিক্ষিত, সামাজিক মানে পারিবারিক মানে জীবনযাপনে, যেহেতু সে ফ্যামিলি রিলেশনস অ্যান্ড চাইল্ড ডেভেলপের উপর লেখাপড়া করেছে, তো আমি তো এক ধরনের চাইল্ডই, সো চাইল্ড ডেভেলপ তার আমার উপর দিয়ে ভালোই খাটে, আমি উপকৃত। আর ফ্যামিলি রিলেশন, সে মানে একটা পরিবার
সে বোঝে আর কি, যে একটা শিল্পীর পরিবার, একটা গায়ক বা একটা পরিচিত মুখ, একটা পাবলিক ফিগার, তার তার ঘর, তার সংসার, সে বোঝে ব্যাপারগুলো। এই এলোমেলো বিষয় আমার ভিতরে এখনও আছে, তখনও ছিল। আর ওই সময়টাই আসলে তখন কেন জানি মনে হয় বয়স কম ছিল, ওই জোরে পার পেয়ে গেছি। কিন্তু এই বয়সে এসে যদি ওই রকম অনিয়ম করতাম তাহলে 2 দিনও টিকতে পারতাম না। এক কাপড়ে তো থাকতেন, খাবার দাবারের ব্যাপার কি ছিল? খাবার দাবার কেউ খাওয়ালে খেতাম, না খাওয়ালে না খেয়ে হাওয়া খেয়ে ঘুরতাম। এই চুলের যত্ন কি ভাবি করে? এই চুলের যত্ন, এই চুলের কোনো চিরুনি নেই। এই এইরকম মোটা মোটা দাঁতালা চিরুনি ব্যবহার হয় না। আর জ্বর তো এটা আঁচড়ানোর দরকার পড়ে, তো পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার রাখি। সাবান শ্যাম্পু করি, না করলে যে তো টিকা যাবে না, ওটা করি। এটা দেখলে যতই মনে হোক যে এটা কোনো যত্ন হয় না, এটা একটা যত্নেই, এটারও একটা যত্নেরই ফল, নাহলে এটা থাকতো না একদিন। একমাত্র কন্যা কি বাবার কাছ থেকে সুর নিয়েছে? একমাত্র কন্যা না তো, আমার একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা বড়, ছেলেটা ছোট। তো সুরের দিক থেকে আমার ছেলেটার গলায় সুর আছে, তাল আছে। আমার ছেলেটা আমার চাইতে সুরেলা এবং আমার চাইতে তালে। ও যখন কোনো গান শুনছে মন দিয়ে, নিজের মতো করে একটা তাল বাজাচ্ছে, দেখি যে একদম পারফেক্ট তালে। ওকে কোনোদিন তাল কেউ শিখায়নি। বা গান যখন গাইছে, খুব নিখুঁতভাবে গাইছে। অনেক কঠিন কঠিন গান আমার ছেলে গায়, যে গানগুলো আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না যে আমি গানগুলো আমি গাইতে পারবো, কিন্তু আমার ছেলে কিন্তু এই গানগুলো গায়। ওরে বৃক্ষ যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম, তুই দিলি অনল। বাগানের ফুল কাইন্দা মরে, একবারও ফিরে চাইলি না। আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিল না, আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিল না, আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিল না। ওরে বৃক্ষ যেমন আঘাত দিলেও দেয় গো তারে ফল, ভালোবাসার বাগান দিলাম, তুই দিলি অনল। বাগানের ফুল কাইন্দা মরে, একবারও ফিরে চাইলি না। আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিল না, আমার ফুলেতে বন্ধু কাঁটা ছিল না। তারুণ্য ভর করে রাখুক প্রিয় শিল্পী পথিক নবীকে। তার ধরাজ কণ্ঠে আরও বেশি জনপ্রিয় গান আমরা পেতে চাই, এবং তার আধ্যাত্মিকতা পরিশুদ্ধ করুক আমাদের প্রগতিকে, আমাদের প্রজন্মকে। সুমনা সুমি, ৭১, ঢাকা।